তিন নম্বর পর্যন্ত লিখছেন। ভার্জিন মাটি, ভার্জিন মাটি এটা হচ্ছে এইরকম এক মুষ্টি, এক মুঠো, ওজনে কম বেশি প্রায় আধা কেজির মতো হবে। এই হচ্ছে ভার্জিন মাটি। ভার্জিন মাটি গেল, লিখছেন সবাই। এই তিনটা জিনিস হলো আপনার বাড়ির আশেপাশের জিনিস এগুলো। এবার চলে যান দুইটা জিনিস দোকানে। একটা হলো বেসন, বেসন বেসন লেখেন 250 গ্রাম। ডালের বেসন 250 গ্রাম। ডালের বেসন, সবাই লিখে নেন। ডালের বেসন 250 গ্রাম। তারপরের জিনিসটা হচ্ছে চিটাগুড়, এটা হচ্ছে 250 গ্রাম। এই দুইটা জিনিস দোকান থেকে কিনে আনতে হবে। বেসন 250 গ্রাম, চিটাগুড় 250 গ্রাম। তারপরে আসুন আরো দুইটা জিনিস। এই দুইটা জিনিস থাকে গোয়াল ঘরে। একটা হচ্ছে দেশি গাভীর গোবর, দেশি গাভীর চনা। এটা সম্বন্ধে ভাই বলছে কেন এটা দেশি গাভীর গোবর এবং চনাকে সিলেক্ট করা হয়েছে। দেশি গাভীর গোবর হচ্ছে 2.5 কেজি, দেশি গাভীর চনা 2.5 লিটার। 6 নম্বরটা আবার কি লিখছেন এটা? ডালের চিটাগুড়, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর কি স্যার? বেসন 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 250 গ্রাম। চিটাগুড় 250 গ্রাম, বাংলায় 1 পোয়া। হয়েছে, সবার লেখা হয়েছে। কয়টা জিনিস হলো? 5 নম্বর স্যার। 5 নম্বর দাও, 2 নম্বর কি? 5 নম্বর লিখেছেন পানির বালতি, পানি, ভার্জিন মাটি কিনে গেল। তারপরে হচ্ছে কি ডালের বেসন, চিটাগুড়। এখন আইছেন দেশি গাভীর গোবর, দেশি গাভীর চনা। ঠিক আছে, ঠিক আছে। 6 নম্বর কি স্যার? আপনি কোন জায়গায় আছেন? চিটাগুড় 250 গ্রাম। হ্যাঁ, বেসন লিখেছেন না? তারপরে লিখবেন গোবর, গোবর হচ্ছে 2.5 কেজি, গাভীর চনা, গাভীর পেশাব 2.5 লিটার। এই হলো 7টা জিনিস। দেশি গাভীর গোবর, হ্যাঁ, দেশি গাভীর চনা। মানে 2টা হলো গোয়াল ঘরের জিনিস, 2টা হলো দোকানের জিনিস, 3টা হলো বাড়ির আশপাশের মধ্যে থাকা জিনিস। এই হলো 2, 2, 4, 3, 4। এই 7টা জিনিস দিয়ে এটা তৈরি হবে। এখন আসুন ভাই, একটু আপনি ইয়ে করেন, হেল্প করেন। পানিটা লেখা কি সবার হয়েছে মোটামুটি? হ্যাঁ, আমি কিন্তু সবার খাতা 7 নম্বর পর্যন্ত লিখছেন। আচ্ছা, সবার খাতা পরে চেক করবো আমি সর্বশেষে। এখন আসুন সবাই একটু এই পাশে মনোযোগ দেন। এটা কিভাবে তৈরি করা হবে দেখেন, সবাই ওনার দিকে দেখেন। এটা তৈরি করতে প্রথম দফায় আরেকটা বালতি নিয়ে আসো ভাই। মনে করতে এটা তোমার 40 লিটার পানি, মনে করতে এটা তোমার রেডি অবস্থায় আছে। এইখানে জিনিসপত্রের স্বল্পতার কারণে জিনিসটাকে কম পরিমাণ আমি দেখাই দিতেছি, সেটা আপনাদের মাথায় ঠিকভাবে ঢুকাই দিবেন। আচ্ছা, এটা কি পরিষ্কার পানি? বৃষ্টির পানি, বৃষ্টির পানি। আচ্ছা, হোক, মনে করেন যে এটা আপনার পরিষ্কার কলের পানি বা কুয়ার পানি, এটা আপনার পরিষ্কার পানি।
এই পানিটাকে এইখানে ঢেলে দাও। এখানে দেখেন, একটু দেখেন আপনারা। এখানে ঢেলে দাও, একবার একটা গোড়া থেকে দেখেন। আপনার বাড়িতে যে 50 লিটার পানির ড্রাম আছে বা বালতি আছে, সেই ড্রাম বা বালতি প্রথম দফায় এরকম পরিষ্কার থাকবে সবাই, বুঝছেন? বালতির মধ্যে, ড্রামের মধ্যে কোনো কিছু থাকবে না। এই পরিষ্কার ড্রামের মধ্যে শুরুতে গোবর কতটুকু লাগে? গোবর কতটুকুর কথা বলছি? 2.5 কেজি। এইখানে শুনি যদি গোলমাল করেন পরে বাড়িতে কি বলবেন? ভালো করে শুনেন, গোবর লাগবে 2.5 কেজি। এই 2.5 কেজি গোবরকে বিসমিল্লাহ বলে শুরুতে এই বালতিতে দেবো ঢেলে। গোবর 2.5 কেজির মতন ঢেলে দেবে মোটামুটি। আর যদি না মাখাইতে পারেন, ঠিক আছে, তাহলে কৃষি কাজ করার দরকার নেই। কোনো গ্লাস না, হাত মাখান লাগবে, ওই হাত দিয়ে শরীর ধরা লাগবে, তাহলে তাই কৃষক হইতে পারবে না। গুয়া টানি লাগে স্যার। সবাই তো ধরবে, এটা করে দিল। মনে করেন যে গোবর যদিও পরিমাণে কিছুটা কম হচ্ছে বা ইয়া করতে হচ্ছে, ধরে নেবেন গোবর এখানে 2.5 কেজি যাচ্ছে। মনে করেন যে গোবর এখানে কতটুকু গেল, গোবর কতটুকু গেল? 2.5 কেজি। সবাই তো দেখলেন। আপনারা মনে রাখবেন, পানি আছে 40 লিটার। পানি তো কত? 40 লিটার। এখান থেকে 40 লিটার পানির মধ্যে অর্ধেক পরিমাণ পানি এই গোবরে ঢালা হবে, বুঝছেন? হয় 20 লিটার পানি গোবর দেওয়ার পরে দিয়ে দেবো। আর 20 লিটার পানি ঢালা হলো। এখন 20 লিটার পানি ঢেলে দেওয়ার পর এখানে দেখেন, কথা বলেন, ঢেলে দেওয়ার পর গোবরটা সুন্দর দেখলে মনে থাকবে, না দেখলে মনে থাকবে। গোবরটা ডাইল বানিয়ে নিতে হবে। গোবরের কোনোটা অংশ যেন গোটা, দলা বা ঢিলা না থাকে, পুরোটা গোবর যেন মিহি হয়ে যায়। এখন গোবরটা একটু ইয়ে করে মোটামুটি ভাবে এই হাত দিয়ে গোবরটা সুন্দরভাবে ইয়ে করে। হ্যাঁ, গোবরের মধ্যে যখন দেখবেন যে নিচে আর কোনো দলা গোটা নাই, তখন দেখবেন যে আপনার ইয়ে হয়ে গেছে। এরপর দিবেন গাভীর চনা ঢেলে। গাভীর চনা কতটুকু ছিল? 250 গ্রাম। 2.5 কেজি। গোবর আর চনা এক সমান সমান। গোবর আর চনা সমান সমান। দেন মোটামুটি এটা মনে করেন যে 2.5 কেজি দেওয়া হলো, 2.5 লিটার। দিলাম না, ধরে নেন যে 2.5 কেজি। এটা হলো 2.5 লিটার দেওয়া হলো। বিষয়টা বুঝছেন তো? মাথায় ভালো করে ঢুকাই নেন। 2.5 লিটার দেওয়া হলো সোনা। এরপর কি করবেন? ওই মগটা নেন। এই মগটার মধ্যে বাজার থেকে নিয়ে আসা দুইটা জিনিস। কি দুইটা জিনিস? বেসন আর চিটা। কতটুকু ছিল? 250 গ্রাম। 250 গ্রাম। এই 250 গ্রামকে মগে ঢালে। না, চিটা 250 গ্রাম দেন। হ্যাঁ, ওটাই সমস্যা। এইটা ফাটে একটা ভাঙি দেন। হয় এটা পানি, হালকা পরিমাণ পানি দিয়ে, এখান থেকে হালকা পরিমাণ পানি দিয়ে সুন্দর করে মাখেন। ওটা ওইখানে মাখো মাখো করে একবারে গুলিয়ে নেন। হ্যাঁ, যখন এই যে বেসন, এটা কি হলো এখানে মগের মধ্যে কি করলো বলেন তো কি আপনারা? এই মগটার মধ্যে এই ভাই কি ঘটনা ঘটাইলো? হ্যাঁ, বেসন কতটুকু দিল, চিটা কতটুকু দিল? 250 গ্রাম। এটা দেওয়ার পর কি পানি দিছে? পানি দিয়ে সুন্দর করে হাত দিয়ে গুলাই নিছে। দেওয়ার পর এটা এখানে দিছে। এটা বেসন চিটা সুন্দরভাবে মিশ্রণের সুবিধার্থে এটা আলাদাভাবে এটা
ইয়ে করা হলো, দেন ঢেলে দিয়ে দেন। এখন এইখানে কি কি দেওয়া হলো এই বালতির মধ্যে? বেসন, পিঠা, কেনা, গোবর, মাটি মাটি, মাটিও দিছি, এই দুটো মাটি দেওয়া পর্যন্ত দেখা পাইছি। মাটি ওই দিতে হইব ও মাটি তো ওই এখানে এই মাটি দেওয়া লাগবো তাইলে হইতো না এটা এখন এইখানে হলো আমরা প্রথম দফায় কি করলাম, গোবর দিলাম। গোবর দেওয়ার পর আমাদের পানি এখানে 40 লিটার, এটা বালতি হচ্ছে 50 লিটারই, পানি হচ্ছে 40 লিটার। এখন প্রথম দফায় গোবর দিলাম, গোবরটা গুলিয়ে নেওয়ার জন্য আমরা কিছু পানি, অর্ধেক পরিমাণ পানি আমরা দিয়ে গোবরটা সুন্দরভাবে গুলিয়ে নিলাম। তারপরে গাভীর চনা ঢেলে দিলাম। তারপরে কি করলাম, বাজার থেকে নিয়ে আসা বেসন আর চিটাগুড় দুটোকে একটা মগের মধ্যে, একটা ছোট্ট বালতির মধ্যে মিক্সচার করে এখানে ঢেলে দিলাম। এখন আমাদের কাজ হলো বাকি যে 20 লিটার পানি থাকলো সেই পানিটা আমরা ঢেলে দেবো। পানি দেবো এই যে, হ্যাঁ পানি 40 লিটার হয়ে গেল। এখন বাকি থাকলো শুধু মাটি। এখানে বলা মাটিটা ভিজা, এটা শুকনো সময় মাটিটার ইয়েটা হচ্ছে কি, আমরা যে মাটিটা নিয়ে আসি এই মাটিটার মধ্যে যদি কোনো ঢিলা, চাপা, দলা এই জাতীয় জিনিস থাকে তাহলে এটাকে ভেঙে চাষ করা জমির মতো ঝুরে অনেকটা ধুলার মতো করে নিতে হবে। তারপর মাটিটা এখন ভিজা আছে তো একটা আস্তে করে ঝিরিঝিরি করে সেই মাটিটাকে এর মুখের মধ্যে ঝিরিঝিরি করে ছিটিয়ে দিতে হবে। মাটির এখানে বিশেষ হিসাব হচ্ছে যেটা, যে মাটিটাকে ধপাস করে এক জায়গায় দেওয়া যাবে না, মাটিটাকে ঝিরিঝিরি করে ছিটিয়ে দিতে হবে। তরকারিতে যেমন লবণ দেই ঠিক এইভাবে মাটিটা দিতে হবে। এইখানে কিন্তু সবগুলো জিনিস কিন্তু এখন পরে গেল এই বালতির মধ্যে, এই ড্রামের মধ্যে, ড্রাম বা বালতির মধ্যে। এখন এইটা একটা বাঁশ, এখানে বলা হয়েছে বাঁশের লাঠির সাহায্যে, এখন একটা বাঁশের লাঠির সাহায্যে ঘড়ির কাঁটা যেমন করে একই পথে একই মুখে আস্তে আস্তে করে ঘুরে, ঠিক সেভাবেই আস্তে আস্তে করে 10-12টার মতো ঘুরানি ঘুরিয়ে দিই। হ্যাঁ, এটা একটা এমনি একটা লাঠি টাঠি কি আছে নিয়ে আসি। এটা ঘুরানিটা ঘুরাবেন বয়স্ক মানুষের মতো খুব আস্তে আস্তে করে, আরো ধীরে আরো ধীরে। হ্যাঁ, এরকম করে 10-12, মানে মেইন যেটা জিনিস গোবরটা দলা থাকার কথা ছিল সেটা তো আমরা ভেঙে নিচ্ছি, নিচে আর দলা থাকার কথা নয়। তারপরে মাটির যেটা দলা থাকার কথা ছিল মাটিটাকে তো আমরা ভেঙে ধুলার মতো করে নিয়েছি। এখন পুরাটা জিনিস যেন সুন্দরভাবে মিক্সচার হয়, এই কারণে এটা এইভাবে একটা লাঠির সাথে ঘুরিয়ে দিতে হবে। এটা ওই যে ইয়াং জেনারেশন, তরুণ প্রজন্মের এই যে ছেলেপেলেদের মতো জোরে জোরে এরকম ঘুরানো যাবে না। এখানে অনেকগুলো জিনিস আছে, যে ভাই যে বিষয়ে কথা বললো, যে ওখানে অনেকগুলো অনুজীব আছে, এইগুলো যদি খুব জোরে দ্রুত গতিতে এখানে ঘুরানো যায় তাহলে আমাদের উপকারের ক্ষতি হতে পারে, অনুজীবগুলো এখানে ধ্বংস হয়ে যেতে পারে। এরা যেন আর ধ্বংস না হয় সেই কারণেই আমরা প্রথম দফায় গোবরটা যেভাবে পারি সেভাবে গুলাই নেব, এটা কিন্তু খেয়াল রাখবেন। প্রথম দফায় গোবরটা যেভাবে পাচ্ছেন গুলে নিচ্ছেন, ওতে কোনো সমস্যা নেই। কিন্তু সবকিছু দেওয়ার পর, মাটি পর্যন্ত দেওয়ার পর, মাটি দিবেন সবার শেষে। আমরা যখন মারা যাই, আমাদের মারা যাওয়ার পর একবার কবর যখন ছেড়ে দেয়, তারপর বাঁশ বিছাই, খড় বিছাই, কলা পাতা বিছাই, সর্বশেষে মাটি দিয়ে ঢেকে দেয়। এইখানেও মাটি হচ্ছে ফিনিশিং, মাটি মানে হচ্ছে শেষ কার্যক্রম। মাটি দেওয়ার পর এই যে একটা লাঠির সাহায্যে, বাঁশের লাঠির সাহায্যে আস্তে আস্তে করে ঘুরাবেন, এটা আর জোরে ঘুরানো যাবে না। এটাই হলো প্রোবায়োটিক। এটা তৈরি করবেন কোন জায়গায়, বাড়ির মধ্যে যে জায়গাটিতে সব সময় ছায়া থাকে এইরকম একটি ছায়াযুক্ত স্থানে এটা তৈরি করবেন। আর নিয়ম করে দিনে 2বার ঘুরাবেন, অন্ততপক্ষে সকালে একবার, সন্ধ্যায় একবার। 2বার করে ঘুরানোর পর এই ঘুরানোটা হবে এইরকম। 2বার করে ঘুরানোর পর এটা 3 দিন পর আপনার জমিতে ব্যবহার করবেন। জমিতে ব্যবহার করবেন কেমন করে? জমিতে ব্যবহার করবেন এটা এখন এটা আপনি যে তৈরি করলেন, এটা কিন্তু আর গোবর বেসন চিটে এরকম কিন্তু অবস্থায় নাই। এটা একটা মেডিসিন হয়ে গেছে, এটা একটা ঔষধ হয়ে গেছে। এখন এটা ব্যবহার করবেন যেভাবে, এইখান থেকে যদি আপনি 1 মগ পানি তুলে নেন তাহলে বাইরের পরিষ্কার পানি আর 9 মগ মিশিয়ে আপনার জমিতে আপনি স্প্রে করে দিবেন। স্প্রে করে দিতে পারেন, যাদের মগে করে ছিটিয়ে দেওয়ার অভ্যাস আছে তারা মগে করেও ছিটিয়ে দিতে পারবেন। তবে অবশ্যই খেয়াল রাখবেন, গাছের উপরি অংশের পাতা থেকে শুরু করে গাছের গোড়া পর্যন্ত গাছটাকে এমন ভাবে ভিজিয়ে দিবেন, মনে মনে ভাববেন আমি যেন গাছটাকে গোসল করিয়ে দিই, এইভাবে করে দিবেন। এটা যদি আপনার জমির মাটিতে পড়ে, মাটির উপকার করবে, গাছে পড়বে, গাছের উপকার করবে। এটা যেখানেই পড়ুক কোনো ক্ষতি নাই, উপকার আর উপকার। এটা হচ্ছে এমনই একটা জিনিস, এর নাম হচ্ছে প্রোবায়োটিক। এটা স্যার কি কাম করব? এটার কাজের ব্যাপারটা যদি আমি বলি, এটা কাজ করে, এর কাজের যে পরিধি, কাজের যে সীমা, এর কাজের যে হিসাবটা, এটা অসংখ্য এক বিষয়ে কাজ করে। তার মধ্যে দৃশ্যমান দেখতে পাওয়া যায় এরকম 3টা গুরুত্বপূর্ণ কাজ করে। বলেন স্যার। এখন মনে করেন যে আপনারা জমিতে ক্ষেত কৃষি করতেছেন, জমিতে চাষ করার পরে আবার মেগাইলার ওটা লাগবো, বউ নিরাইবো।
আর যদি আপনাদের ধৈর্য থাকে আপনারা বসে থাকতে পারেন। আমি ওই ভাইয়ের প্রশ্নের উত্তরটা আমি দিয়ে দেই, আর যদি ইয়া থাকে আমি এখানেই ক্লোজ করে দেই। এটা কাজ করে দৃশ্যমান, খেয়াল রাখবেন, দৃশ্যমান দেখতে পাওয়া যায় এরকম তিনটে কাজ করে। আর দেখতে পাওয়া যায় না, মাটির ভিতরে ভিতরে অনেক অনেক রকম হাজার রকমের কাজ করে। যে তিনটে কাজ দেখতে পাওয়া যায় সেই তিনটে কাজের কথা বলি। আপনার জমিতে চাষ করে, আপনার জমিতে যখন বীজ ছিটান, চারা লাগান, আমরা দেখতে পাই মাঠ ঘাটে চলতে ফিরতে অনেকগুলো জমি এরকম দেখতে পাওয়া যায়। তো জমিতে গাছ বীজ ছিটাইছেন, চারা গাছ বের হয়েছে, চারা গাছ বের হওয়ার পর গাছের বয়স 40 দিন হয়েছে, 35 দিন হয়েছে বা 45 দিন হয়েছে, গাছ আর উপরের দিকে উঠতেছে না। গাছ ব্রেক দিয়ে দিচ্ছে, একবারে কড়া ব্রেক, বুঝছেন? ওইখান থেকে গাছ ব্রেক হওয়ার পর আস্তে আস্তে গাছ ডাউন হয়ে যাচ্ছে, গাছ হলুদ বর্ণ হয়ে গাছ আবার যেন মাটির সঙ্গে কথা বলবে সেরকম একটা পর্যায়ে চলে যাচ্ছে। যদি এইরকম হয় তাহলে এই জমিটিতে আপনার 1 নম্বর সমস্যা হয়েছে, জৈব পদার্থের পরিমাণ 0 কোটায় চলে গেছে। ওই জমিটাতে অণুজীবের পরিমাণ 0 কোটায় চলে গেছে। অণুজীবের পরিমাণ যখন 0 কোটায় চলে যায়, অণুজীব জিনিসটা কিভাবে কাজ করে খুব ছোট্ট পরিসরে বোঝাই যায়। আমরা বীজ ছিটানোর পর গাছের বীজ থেকে যখন চারা বেরিয়ে ওঠে, চারার নিচের অংশে যেখানে শিকড় জড় চতুর্পাশে ছড়িয়ে থাকে, ওই অঞ্চলটা হচ্ছে শিকড় অঞ্চল। আর ওই শিকড় অঞ্চলের মধ্যে যে খাবারটা থাকে সেই খাবারটাই কিন্তু গাছ খেয়ে বড় হয়। কিন্তু আপনি বলেন আপনার এই জমিটাতে যে পরিমাণ গাছের খাবার আছে, সেই খাবারটা নর্মালি হয়ে যে গাছের বয়স 40 দিন হয়ে গেলে, 45 দিন হয়ে গেলে গাছ যেটা হলুদ হয়ে বিবর্ণ হয়ে ডাউন হয়ে যায়, ওই গাছের ওই 40-45 দিনের মধ্যে ওই জায়গার খাবারটা কিন্তু শেষ হয়ে যায়। ওই শিকড় অঞ্চলের মধ্যে খাবারটা কিন্তু শেষ হয়ে যায়, তখনই কিন্তু গাছের এই অবস্থাটা দাঁড়িয়ে যায়। কিন্তু আপনার জমিটাতে যে জমিটাতে আপনি যে সার দেন, ঔষধ দেন, আপনি যে বিভিন্ন ধরনের যে জৈব সার বা অন্যান্য সার ব্যবহার করেন, আপনার জমিটার জন্য যে গাছের খাদ্য যেগুলো থাকতেছে সেটা কি ওই শিকড় অঞ্চলের মধ্যে আছে, না শিকড় অঞ্চলের বাইরে এদিক সেদিকে পার্টিপাট আছে? আমার কথাটা কি বুঝতেছেন? কথা বুঝলে কথা বলবো, না বুঝলে এখানে এটা হচ্ছে আমার গাছের শিকড় এই পর্যন্ত আছে, কিন্তু সেই শিকড়ের বাইরেও আমার এখানে সেখানে এদিক সেদিক যত্র খাবার আছে। এখন কেসটা হচ্ছে আমার শিকড় অঞ্চলের খাবার তো গাছ খেয়ে শেষ করে ফেলেছে, গাছের আর বেঁচে থাকার কোনো সুযোগ নেই। গাছ অটোমেটিকলি ডাউন হবে, গাছ অটোমেটিকলি ব্রেক হবে, এখানে কেউ তাকে বাঁচাতে পারবে না। কিন্তু এই যে গাছের শিকড় অঞ্চলের বাইরে যে খাবারটা আছে, এই খাবারটার সাথে যদি আমার শিকড়ের কানেকশন যদি হয়, এখানে যদি কেউ মিডিয়া হিসেবে কাজ করে, এখানে কেউ যদি আপনার ঘটক হিসেবে কাজ করে, তাহলে এই খাবারটা গাছের শিকড়ের কাছে আসবে। আর এইখানে যে মাঝখানে যে মিডিয়া কাজ করে, যে ঘটকগিরি করে, মাঝখানে যে মাধ্যম হিসেবে থাকে, সেটাই হচ্ছে অণুজীব। আর এই অণুজীবটা তৈরি হয় এই প্রোবায়োটিক দিয়ে। এইখানে পর্যাপ্ত পরিমাণে অণুজীব আছে। এখানে এই যে জিনিসটা, এখানে টোটাল জিনিসটা আপনার এইখানে আপনাদেরকে আরো বলি, এই যে ভাই বলছে অলরেডি এই যে গোবরের মধ্যে কিছু অণুজীব থাকে। এখানে আপনাদের যাদের খুব ব্যস্ততা থাকতে পারে বা প্রয়োজনীয় থাকতে পারে, আপনারা একটু সাইড হন, কথাটাই আমি খুব শেষ পর্যায়ে চলে। এইটার মধ্যে অণুজীব আছে, ভার্জিন মাটির মধ্যে অণুজীব আছে, তারপরে গাভীর চনার মধ্যে অণুজীব আছে, আর কি আছে এখানে, এটা এই বেসন আর চিটা, এই দুইটাতে কোনো অণুজীব নাই। এই দুইটা হচ্ছে এই অণুজীবদের খাবার। এই অণুজীবটা এখানে যে থাকবে, এটা বংশ বিস্তার করবে। এইখানে এইটা যদি সম্পূর্ণ টোটাল নিরাপদ ভাবে, এখানে যদি পানিগুলো যদি হয় নিরাপদ, মানে পানি যদি নদীর পানি, সাগরের পানি, রাসায়নিক কীটনাশক পরে গেছে, রাসায়নিক সার দিয়ে গেছে, এই ধরনের পানি যদি না হয়, পানিটা যদি সম্পূর্ণ রাসায়নিক থেকে বেরিয়ে আসা রাসায়নিক নির্ভেজাল পানি যদি হয়, সেই ক্ষেত্রে ওই পানিটা এবং এই যে সব জিনিস যদি এখানে নিরাপদ হয়, তাহলে নিরাপদ পরিবেশে এই অণুজীবগুলো, এই যে এর গাভীর চনার মধ্যে বা গোবরের মধ্যে যদি একটা অণুজীব থেকে থাকে, ভার্জিন মাটির মধ্যে যদি একটা অণুজীব থেকে থাকে, সেই একটা অণুজীবেই এইখানে মুহূর্তেই একটা অণুজীব থেকে কোটি কোটি পরিমাণ অণুজীব সৃষ্টি হয়। বিষয়টা বুঝছেন কি? এটা হচ্ছে একটা যদি অণুজীব এখানে থেকে থাকে, মুহূর্তে এখান থেকে কোটি কোটি পরিমাণ অণুজীব সৃষ্টি হবে। এটা হচ্ছে সেই ফাংশন, এটা হচ্ছে সেইরকম একটা ব্যবস্থা। এটা নিয়ে কারো কোনো অবহেলা করার সুযোগ নাই। এটা নিজে তৈরি করবেন, নিজে ব্যবহার করবেন। আপনার জমি যদি 1 শতক হয়, আপনি 1 শতক জমির মধ্য দিয়ে মাঝখান দিয়ে একটা আইল দিবেন, মাঝখানে একটা খুঁটি গেড়ে আপনি মনে করবেন অর্ধেকটা আপনার, অর্ধেকটা আমার। আপনার অর্ধেকটাতে আপনি আপনার মতো করে আবাদ করবেন, আর আমার অর্ধেকটাতে আপনি এই জিনিসটা ব্যবহার করবেন। জি স্যার, ব্যবহার করলে আপনি বুঝতে পারবেন আপনার জমিটাতে যেটাতে ব্যবহার করেন নাই আর যেটা ব্যবহার করেছেন, এই অন্যত সার, ওষুধ, পানি সব তো সমান দিবেন। কিন্তু এইটা যেটাতে ব্যবহার করছেন আর যেটা ব্যবহার করেন নাই,
এই ব্যবহার করা আর না করার মধ্যেই আপনি আসমান জমিন ব্যবধান দেখতে পাইবেন। এটা আমি রসুলপুর গ্রামের একজন কৃষকের নাম হচ্ছে আব্দুল কাইয়ুম, ওনাকে আমি এটা প্রথম দফায় ফরাস ক্ষেতের মধ্যে তাকে এটা ব্যবহার করা শিখাইছি। বাড়িতে গিয়ে তার প্রথম দফায় তৈরি করে দিয়ে এসেছি, সে ফরাস ক্ষেতে ব্যবহার করলো। আমি আপনাদের এই ফরাস আপনারা যে আবাদ করেন, আমি কিন্তু ফরাস ক্ষেত যেগুলো দেখেছি, প্রত্যেকটা ফরাস গাছের পাতা এত বেশি ছিদ্র হয় যেন মাছ ধরা জালের মতো দেখায়। আর তো ওই লোক যখন ওনার ফরাস ক্ষেতে এটা ব্যবহার করা শুরু করলো, বৃষ্টি আসলেই আমার কথা কিন্তু সে আমি খালি একটু বলতেছি যে উনি ফরাস ক্ষেতে ব্যবহার করার কারণে ওনার ফরাস গাছ যেদিন তুলে নিয়ে আসে সেদিন পর্যন্ত ফরাস গাছের যে স্বাস্থ্য যে কন্ডিশন ছিল, মনে হয় ফরাস গাছ আরো 2-3 মাস থাকবে গাছের মধ্যে। তা উনি যখন ফরাস গাছ তুলে নিয়ে আসছিল, পুরো ইউনিয়নের মধ্যে আমি মনে করবো যে পুরো কমলগঞ্জের মধ্যে তার ফরাসের যে দানা, এরকম দানা আর হয়নি। তারপরে উনি কপি খেতে ব্যবহার করলো, ফুলকপি, বাঁধাকপি এগুলোতে ব্যবহার করলো, ব্যবহার করাতে চমৎকার রেজাল্ট পেয়েছে। তারপরে আমি একদিন গেলাম ওনার কাছে, তো ওনার আলির যে চারা, ধানের চারা, এই আলির চারাটা ছিল একেবারে দুর্বল, মনে হয় যেন রসুলপুর গ্রামের মধ্যে আলির চারাটা একেবারে বাজে। তো উনি আমাকে বললো যে চাচা, উনি মুরব্বী মানুষ তো চাচা বলে ডাকি, তো উনি আমাকে আবার চাচা বলে। তো উনি আমাকে বললো যে চাচা এটা আমি আলির চারাটা কি ব্যবহার করতে পারবো, মানে ধানের চারায়? তখন আমি ওনাকে বললাম, না আপনি তো অলরেডি ব্যবহার করছেন, তা আমার কাছে যেহেতু পরামর্শ চাইছেন, আমি কিন্তু সবসময় কৃষকের পরামর্শ দেই, কৃষকের ক্ষেত বাঁচি থাকুক আর মারা যাক, কৃষক ব্যবহার করবে অর্ধেকটাতে, অর্ধেকটা ফাঁকা রাখবে, কৃষক যেন টের পায় যে এটা ব্যবহার করে আমার রেজাল্টটা কি হয়েছে। কৃষক যখন এটা রেজাল্টটা যখন দেখতে পাবে, রেজাল্টটা যখন বুঝতে পারবে, কৃষক আর ওয়াচ করতে হবে না, ওই কৃষক নিজেই তখন ওয়াচ শুরু করবে যে এইটা ব্যবহার করো, এইটা ব্যবহার করো, এই কথায় আইছো, এই জিনিস দিলে ভালো। ঠিক আছে কথা?